জঙ্গল সলিমপুর নামটা হয়তো অনেকেই শুনেছেন। এটা বাংলাদেশের ভেতরেই যেন আরেকটা দেশ। সম্প্রতি একটা ভয়াবহ হামলার কারণে জায়গাটা আবার আলোচনায় এসেছে। তো চলুন দেখি ঠিক কি হয়েছিল সেখানে। ঘটনার শুরুটা হয়েছিল এই বছরেরই ১৯শে জানুয়ারি। র্যাব একটা সাধারণ অভিযানে গিয়েছিল, কিন্তু সেই অভিযানটা হঠাৎই একটা মারাত্মক মোড় নেয়। কিভাবে? স্থানীয় একটা মসজিদের মাইক থেকে ভেসে আসে এক ভয়ঙ্কর আহ্বান। তো এই যে হামলাটা হলো, এটা কিন্তু কোনো হঠাৎ ঘটে যাওয়ার সহিংসতা ছিল না, বরং এটা ছিল একটা ঠান্ডা মাথায় করা অতর্কিত হামলা। আর হামলাটা হয়েছিল এমন এক জায়গায় যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর ঢোকাটাই প্রায় অসম্ভব। সেদিন র্যাবের একটা দল, মানে সাদা পোশাকে, ওখানে ঢুকেছিল ইয়াসিন নামে এক হাই প্রোফাইল সন্ত্রাসীকে ধরতে। কিন্তু তারা যা ভাবেনি সেটাই হলো। তাদের জন্য আগে থেকেই একটা ভয়ঙ্কর ফাঁদ পাতা ছিল। এই হামলার পুরো ঘটনাটা শুনলে বোঝা যায় এটা কতটা পরিকল্পিত ছিল। দেখুন, প্রথমে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করা হয়। তারপর র্যাবের টিম থেকে ৪ জনকে আলাদা করে ফেলা হয়। তাদের ধরে নিয়ে যাওয়া হয় একটা দুর্গম পাহাড়ে। সেখানে তাদের ওপর দ্বিতীয় দফা হামলা চালানো হয়। আর এর শেষটা হয় খুবই মর্মান্তিক। একজন কর্মকর্তা মারা যান। ভাবা যায়, র্যাবের ওই ছোট টিমটাকে ঘিরে ধরেছিল প্রায় ৪০০ থেকে ৫০০ জনের একটা সংগঠিত জনতা। এতগুলো লোকের সামনে তারা আসলে অসহায় হয়ে পড়ে। তো এত বড় একটা সংগঠিত প্রতিরোধ, এত সাহস, স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এই জঙ্গল সলিমপুর জায়গাটা আসলে কি? কেন একে বলা হচ্ছে দেশের ভেতর আরেক দেশ? বিভিন্ন রিপোর্ট আর কর্মকর্তাদের কথা অনুযায়ী এটা চট্টগ্রামের একটা এলাকা, যা আসলে সরকারি খাস জমি। কিন্তু বাস্তবে এটা অপরাধী চক্রের নিয়ন্ত্রণে থাকা একটা স্বায়ত্তশাসিত অঞ্চলের মতো। কর্মকর্তারা তো সরাসরিই বলেন এটা সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল। মানে কাগজে কলমে বাংলাদেশের অংশ হলেও এখানে দেশের আইনকানুন চলে না। আর জায়গাটাও কিন্তু ছোটখাটো না, চট্টগ্রাম শহরের এক্কেবারে কাছে, অথচ ৩,১০০ একর সরকারি পাহাড় আর জমি জুড়ে এই বিশাল এলাকা। এখন আসা যাক টাকার হিসাবে। এই যে এত বড় একটা এলাকা অবৈধভাবে দখল করে রাখা হয়েছে, এর বাজার মূল্য কত হতে পারে? আনুমানিক ৩০,০০০ কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৩০,০০০ কোটি টাকা। আর এই বিশাল ভূখণ্ডে বাস করে প্রায় ১.৫ লাখ মানুষ। এদের বেশিরভাগই বাস্তুচ্যুত, যারা হাজার হাজার অবৈধ বসতিতে কোনোমতে মাথা গুজে আছে। আচ্ছা, এত বড় একটা এলাকা, এত মানুষ, এটা কিভাবে নিজের মতো করে চলে? কিভাবে তারা নিজেদের স্বায়ত্তশাসন ধরে রাখে? নিশ্চয়ই তাদের নিজস্ব নিয়ম কানুন আছে, তাই না? এর নিয়ন্ত্রণ ব্যবস্থাটা কিন্তু রীতিমতো দুর্গের মতো। ঢোকার পথে সশস্ত্র পাহারা, ভেতরে ঢুকতে গেলে বাসিন্দা বা গাড়ির জন্য লাগে বিশেষ আইডি কার্ড বা স্টিকার। পুলিশ বা সাংবাদিক, মানে বাইরের কেউ চাইলেই ঢুকতে পারে না। আর সবচেয়ে ভয়ঙ্কর কৌশলটা হলো এখানকার গরিব মানুষদেরকে যে কোনো অভিযানের সময় মানব ঢাল হিসেবে ব্যবহার করা হয়। তো এই যে এত বড় একটা অরাজকতার দুর্গ, এটা তো আর একদিনে গড়ে ওঠেনি, তাই না? এর শেকড় আসলে অনেক গভীরে, কয়েক দশক পুরনো। আর এর সাথে জড়িয়ে আছে বারবার ব্যর্থ হওয়া অভিযানের এক লম্বা ইতিহাস। এর শুরুটা হয়েছিল ৯০-এর দশকে, আর এর পেছনে ছিলেন মাত্র একজন ব্যক্তি, আলী আক্কাস নামে একজন সাবেক সরকারি কর্মচারী। তিনি প্রথম সরকারি পাহাড়ে অবৈধভাবে লোকজনকে বসানো শুরু করেন। মানে সরকারি জমি বেচে তিনি নিজের একটা সাম্রাজ্যই গড়ে তুলেছিলেন। এই টাইমলাইনটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। দেখুন, দশকের পর দশক ধরে একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। যখনই প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা নিতে গেছে, তখনই তাদের উপর সংঘটিত হামলা হয়েছে। ২০১৯ সালে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের উপর হামলা, ২০২২-এ র্যাবের সাথে বন্দুকযুদ্ধ, আবার ২০২৩-এ ম্যাজিস্ট্রেটের উপর ককটেল হামলা। প্রতিবারই একই গল্প। কিন্তু আসল প্রশ্নটা হলো, এতবার চেষ্টা করার পরও কেন এই জায়গাটা সবসময় ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে? এর উত্তরটা সম্ভবত এর রাজনৈতিক ক্ষমতার মধ্যে লুকিয়ে আছে। কারণটা খুব সোজা। ১.৫ লাখ বাসিন্দা, মানে চট্টগ্রাম ৪ আসনের জন্য এটা একটা বিশাল ভোট ব্যাংক। আর এতগুলো ভোট মানেই হলো রাজনৈতিক ক্ষমতা। এই বিপুল সংখ্যক ভোটারই একে রাজনৈতিক সুরক্ষার একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিভিন্ন রিপোর্ট থেকে একটা ইন্টারেস্টিং প্যাটার্ন দেখা যায়। এখানকার অপরাধী চক্রগুলো সবসময় ক্ষমতাশালী দলের সাথে একটা সম্পর্ক বজায় রেখে চলে। যেমন অভিযোগ আছে যে সন্ত্রাসী নেতা ইয়াসিন আগে স্থানীয় আওয়ামী লীগ এমপির পৃষ্ঠপোষকতা পেতেন, আবার ক্ষমতার পালাবদলের পর বিএনপি যুবদল নেতা রোকন উদ্দিন নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। মানে ক্ষমতা যার, চক্রগুলো তার। তারা রং বদলাতে সময় নেয় না, শুধু নিজেদের কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে যাওয়ার জন্য। এই সবকিছু মিলিয়ে পরিস্থিতিটা ব্লাফের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রশ্নটা হলো, এমন একটা জায়গায় কিভাবে আইন প্রয়োগ করা সম্ভব যে জায়গাটাই তৈরি হয়েছে আইনকে বুড়ো আঙুল দেখানোর জন্য? চ্যালেঞ্জগুলো কিন্তু একটা না, অনেকগুলো। প্রথমত ভৌগোলিক বাধা, পাহাড়ি এলাকা হওয়ায় বড় অভিযান চালানো কঠিন। দ্বিতীয়ত সেই মানব ঢাল, বিশাল গরিব জনগোষ্ঠী। তৃতীয়ত রাজনৈতিক যোগাযোগ, যা কয়েক দশক ধরে তৈরি হয়েছে। আর সবশেষে নিয়ন্ত্রণকারী গ্রুপগুলোর কাছে থাকা ভারী অস্ত্র। মানে সব মিলিয়ে এটা একটা জটিল সমীকরণ। এমনকি চট্টগ্রাম জেলা প্রশাসক নিজেও স্বীকার করেছেন যে যদি আমরা বল প্রয়োগ করি, অনেক মানুষ মারা যাবে। তারা সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে। এই যে সাধারণ মানুষের জীবনহানির ঝুঁকি, এটাই এখন পর্যন্ত একটা বড় আকারের অভিযানকে আটকে রেখেছে। তাহলে শেষ পর্যন্ত জঙ্গল সলিমপুরের এই ঘটনাটা শুধু একটা ক্রাইম স্টোরি নয়, এটা একটা জ্বলজ্বন্ত উদাহরণ যে কিভাবে একটা দেশের ভেতরে আর একটা সমান্তরাল রাষ্ট্রব্যবস্থা তৈরি হতে পারে। আর এই ঘটনাটা আমাদের সবার সামনে একটা খুব কঠিন প্রশ্ন রেখে যায়, এমন একটা হারানো ভূখণ্ডকে ফিরিয়ে আনতে আসলে ঠিক কী করা প্রয়োজন।